শোনো, এক ঠান্ডা শীতের রাতে কানপুরের রাস্তায় এক ধনী মহিলা এক অচেনা গরিব যুবকের সামনে দাঁড়িয়ে বললেন, শোনো, তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে, আমার ঘরে থাকতে হবে, আর আমি যা যা বলবো তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যুবকটি অবাক হয়ে উঠে বলল, কিন্তু ম্যাডাম, আপনি আসলে কে? আমি তো আপনাকে একদম চিনিও না, আর আপনার বাড়িতে যাবই বা কিভাবে? মহিলা হাসলেন না, শুধু বললেন, সেটা তোমার ভাবার দরকার নেই। সেখানে তোমার থাকার জায়গা, খাবারের ব্যবস্থা সব আমি করে দেব। কিন্তু রাতের বেলায় তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। যুবকটির চোখ বড় হয়ে গেল। এসব কি বলছেন আপনি, ম্যাডাম? রাতে আপনার ঘরে আমার কি কাজ থাকবে? আপনি আসলে কি বোঝাতে চাইছেন? আর আপনিই বা কে? মহিলা শান্ত গলায় বললেন, সেটা তো ঘরে পৌঁছানোর পরেই জানতে পারবে। আর হ্যাঁ, আমার সঙ্গে তোমার অনেক মজা লাগবে। আপনি কোন দিকে ইঙ্গিত করছেন? আমি সবই বুঝতে পারছি। আমি গরিব হতে পারি, কিন্তু এমন কাজ আমি কখনো করি না। আমারও ঈমান আছে, বুঝুন একটু। মহিলা হালকা হেসে বললেন, দেখো, এমন সুযোগ বারবার আসে না মজা করার জন্য। সেটাও আমার কোমরে পুরো রাত জুড়ে। আর তার বদলে তোমাকে পয়সা মিলবে, খাবার মিলবে, সব ফ্রিতে। যুবকটি মাথা নেড়ে বলল, ম্যাডাম, আমার এমন পয়সা বা খাবারের কোনো প্রয়োজন নেই। আমারও একটা ঈমান আছে। মহিলা শেষবার চেষ্টা করলেন। এমন সুযোগ বারবার মেলে না। যুবকটি দৃঢ় গলায় বলল, আমার দরকার নেই এমন সুযোগের। এখন আপনি এখান থেকে চলে যেতে পারেন, ম্যাডাম, না হলে ঠিক হবে না। মহিলা কাঁধ ঝাঁকিয়ে একটা কাগজ বাড়িয়ে দিলেন। ঠিক আছে, কিন্তু এটা নাও আমার ঠিকানা। যখনই মন চায় মজা করতে চলে আসবে যে কোনো সময়। তারপর তিনি ঘুরে চলে গেলেন। বন্ধুরা, এই অবিশ্বাস্য সত্যি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর শহরে, যেখানে সিভিল লাইন্স থেকে খানিকটা দূরে ফুটপাথের এক কোনায় ভাঙা চাদর আর কিছু কার্ডবোর্ডের আশ্রয়ে দিন কাটাচ্ছিল রাহুল। ডিসেম্বরের সেই রাত ছিল, যখন কানপুরের ঠান্ডা হাড় পর্যন্ত ঢুকে যায়, যখন হাওয়া শুধু শরীরকে নয়, মানুষের হিম্মাতকেও জমিয়ে দেয়। রাস্তায় চলতে থাকা লোকেরা দামি জ্যাকেট, উলের কোট আর দস্তানা পরেও কাঁপতে থাকে। আর রাহুলের কাছে তো ঠিকঠাক সোয়েটার পর্যন্ত ছিল না। গায়ে একটা পুরনো জায়গায় জায়গায় ফাটা শার্ট, যার বোতাম অর্ধেক ভেঙে গিয়েছিল, আর উপরে একটা পাতলা জ্যাকেট যা এখন ঠান্ডা আটকানোর যোগ্যও আর ছিল না। পায়ে ফাটা চপ্পল ছিল, যার নিচের রবার ঘিসে গিয়েছিল, আর প্রত্যেক পদক্ষেপে ঠান্ডা মাটির সূচের মতো খোঁচা সোজা তার শিরায় ঢুকে যাচ্ছিল। পেট গত দুদিন ধরে খালি ছিল। ভুক এমন যে পেট ভিতরে চেপে গিয়েছিল, আর ঠান্ডা এমন যে দাঁত একে অপরের সাথে ঠোকাঠুকি করছিল, কিন্তু আওয়াজ বাইরে বেরোচ্ছিল না, যেন শরীরটা কাঁদার পর্যন্ত শক্তি হারিয়ে ফেলেছিল। যদি তোমাদের এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয়, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বন্ধুরা, কমেন্ট করে তোমার আর তোমার শহরের নাম অবশ্যই বলো, যাতে আমি জানতে পারি যে আমার আওয়াজ কোথায় কোথায় পৌঁছচ্ছে। কারণ তোমাদের জন্য এমনই দুঃখ ভরা আর সত্যি গল্প নিয়ে আসবে। সিভিল লাইন্সের কাছের সেই ঝলমলে রাস্তা, যেখানে রাতের বেলাতেও গাড়ির লাইন লেগে থাকে। হলুদ আলোয় স্নান করা রাস্তায় সেলফি নিতে থাকা লোকেরা হাসতে খিলখিল করে, বন্ধুরা হাতে আইসক্রিম ধরা বাচ্চারা, আর তাদের সবার মাঝে রাহুল একটা এমন ছায়ার মতো বসেছিল যাকে কেউ দেখতেই চায় না। কেউ দ্রুত পায়ে চলে যায়, কেউ চোখ সরিয়ে নেয়, তো কেউ তাকে দেখে এমন মুখ বানায় যেন সে মানুষ নয়, কোনো ময়লা। কখনো কখনো রাহুল কাঁপতে থাকা হাতে উঠে রাস্তায় চলতে থাকা লোকদের দিকে হাত বাড়িয়ে দেয়, আশা করে যে হয়তো কেউ দুটো রুটির পয়সা দিয়ে দেবে। কিন্তু বেশিরভাগ লোক তার দিকে তাকায়ও না। কিছু সিকিউরিটির লোক এসে তাকে ধমকায়, এখানে বসে না, বদনাম হয়। আর রাহুল চুপচাপ নিজের মাথা নিচু করে নেয়, কারণ জবাব দেবার শক্তিও তো পেট থেকেই আসে। রাহুল কানপুর চাকরির খোঁজে এসেছিল। গ্রামে মা অসুস্থ ছিল, ওষুধের জন্য পয়সা ছিল না, উপরে ঋণের বোঝা, আর মনে শুধু একটাই আশা ছিল যে শহর কিছু দেবে, পরিশ্রমের বদলা দেবে। কিন্তু শহর তাকে শুধু ঠান্ডা, ভুক আর অপমান দিয়েছিল। যেদিন তার শেষ পয়সা শেষ হয়ে গিয়েছিল, সেদিন থেকেই সে ফুটপাতে চলে এসেছিল। প্রথম দিন সে নিজেকে বুঝিয়েছিল যে শুধু একটা রাত, কাল কিছু না কিছু হয়ে যাবে। দ্বিতীয় দিনও এটাই ভেবেছিল, তৃতীয় দিনও। আর এখন এটা তৃতীয় রাত ছিল। কিন্তু কাল এখন একটা মিথ্যে লাগতে শুরু করেছিল। সেই রাতে ঠান্ডা কিছু বেশিই ছিল। হাওয়া যেন প্রতিশোধের ভাব নিয়ে বইছিল। রাহুলের চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু ঘুম আসছিল না, কারণ ভুক তাকে বারবার জাগিয়ে দিচ্ছিল।
কখনো মায়ের মুখ সামনে চলে আসছিল, কখনো গ্রামের মাটির গন্ধ মনে পড়ে যাচ্ছিল, আর কখনো নিজেকে প্রশ্ন করছিল যে এটাই কি তার ভাগ্য ছিল। তখন রাস্তার কিনারে একটা দামি কালো গাড়ি এসে থামল। টায়ারের আওয়াজ শুনে রাহুল মাথা তুলেছিল। ড্রাইভার নেমে এদিক ওদিক দেখল, যেন কোনো নোংরা জিনিস থেকে বাঁচছে। তারপর পেছনের দরজা খুলল। গাড়ি থেকে একটা মেয়ে নামল। লম্বা দামি কোট, চকচকে জুতো, খোলা চুল, যা ঠান্ডা হাওয়াতেও সুন্দরভাবে লহরা করছিল, আর মুখে এমন ঠান্ডা ভাব যেন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই। মেয়েটির নাম প্রিয়া ছিল। সে কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে রইল, হয়তো ফোনে কারো সাথে কথা বলছিল। রাহুল ভেবেছিল এও চলে যাবে, কিন্তু তখন তার নজর রাহুলের ওপর পড়ল। প্রথমে তো সে একদম খেয়াল করেনি, কিন্তু যখন সে দেখল যে রাহুল ঠান্ডায় কাঁপছে, তার ঠোঁট নীল হয়ে যাচ্ছে, তখন কেন জানি তার পা থেমে গেল। সে এমন দৃশ্য আগেও দেখেছিল, কিন্তু সেই রাতে কিছু আলাদা ছিল। যেন সেই অন্ধকার কোণায় বসা এই ছেলেটা তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। এই ছেলে, প্রিয়ার গলা ঠান্ডা আর সমতল ছিল। রাহুল ভয়ে ভয়ে মাথা তুলেছিল। সামনে দাঁড়ানো মেয়েটা তাকে অন্য কোনো দুনিয়ার মতো লাগছিল, যেখানে ঠান্ডা, ভুক আর অপমানের মতো জিনিস হয়তো হয়ই না। আলোয় তার কোট চকচক করছিল, আর রাহুল নিজেকে আরও নোংরা, আরও ছোট অনুভব করতে লাগল। এখানে কি করছো তুমি? প্রিয়া জিজ্ঞেস করল। রাহুলের ঠোঁট কাঁপছিল, শব্দ গলায় আটকে যাচ্ছিল। কিছু না, শুধু ঠান্ডা খুব বেশি। এতটুকু বলে সে মাথা নিচু করে নিয়েছিল। বাড়ি নেই? এই প্রশ্নের উপর রাহুলের মুখে একটা অদ্ভুত হাসি এসে গিয়েছিল, যাতে দুঃখও ছিল আর অসহায়তাও। বাড়ি আছে, কিন্তু খুব দূর, আর এখানে চাকরি খুঁজতে এসেছিলাম, সে যেন সাফাই দিতে দিতে বলল। প্রিয়া তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। ফাটা কাপড়, শুকনো চোখ, আর সেই মুখ যাতে বয়সের চেয়ে বেশি ক্লান্তি ছিল। সে এক পল ভাবল, হয়তো নিজের মনে কিছু। তারপর বলল, যদি আমি তোমার সাহায্য করি তাহলে করবে? রাহুলের চোখে আশার একটা ছোট চমক জ্বলে উঠল, যেন নিভতে থাকা ছাইয়ে হঠাৎ চিঙ্গারি দেখা যায়। হ্যাঁ, কেন নয়? শুধু খাবার মিলে যাক, আর কোথাও রাত কাটানোর জায়গা। তার গলায় কাকুতি ছিল না, শুধু সত্যতা ছিল। প্রিয়া বিনা ভাবান্তরে বলল, কিন্তু আমার একটা শর্ত থাকবে। শর্ত? রাহুল চমকে গিয়েছিল। তার ভিতরে ভয়ের একটা ঢেউ বয়ে গিয়েছিল। যা আমি বলবো তাই করতে হবে, বিনা প্রশ্নে। প্রিয়ার সুর কঠিন ছিল। রাহুল চুপ হয়ে গিয়েছিল। তার মনে ভয় আর অপমান দুটোই উঠে এসেছিল, যেন কেউ তার শেষ ইজ্জতও ওজন করতে শুরু করে দিয়েছে। তার মায়ের মুখ মনে পড়ে গিয়েছিল, গ্রামের ঝুপড়ি আর সেই রাতগুলো যখন মা তাকে নিজের আঁচলে ঢেকে ঘুম পাড়াত। সে ঠান্ডা মাটির দিকে তাকিয়েছিল, তারপর প্রিয়ার দিকে। যদি আমি মানা করি তাহলে? সে খুব ধীরে জিজ্ঞেস করেছিল। প্রিয়া কাঁধ ঝাঁকিয়ে দিয়েছিল, যেন এটা তার কাছে কোনো বড় কথাই নয়। তাহলে আমি চলে যাব আর তুমি এখানেই থাকবে। কিছুক্ষণের নীরবতা ছড়িয়ে গিয়েছিল। গাড়ির আওয়াজ, ঠান্ডা হাওয়া আর রাহুলের দ্রুত শ্বাস সব একসাথে মিলে সেই মুহূর্তকে ভারী করে তুলছিল। তারপর রাহুল মাথা নিচু করে নিয়েছিল। ঠিক আছে, সে বলেছিল, আমি আপনার কথা মানব। প্রিয়া ড্রাইভারের দিকে তাকিয়েছিল। এটাকে বসাও। যখন রাহুল গাড়িতে বসল, তখন তার প্রথমবার মনে হলো যে গরম কেমন হয়। হিটারের হাওয়া তার জমে যাওয়া হাত আর পায়ে ছুঁয়ে যাচ্ছিল। সিট নরম ছিল, আর এই আরাম তার ভিতরে কিছু ভেঙে দিয়েছিল। তার চোখ থেকে চোখের জল বেরিয়ে এসেছিল, বিনা আওয়াজে, যেন শরীরটা নিজেই কাঁদার সিদ্ধান্ত নিয়েছিল। প্রিয়া দেখে নিয়েছিল, কিন্তু কিছু বলেনি। গাড়ি চলতে শুরু করেছিল। বাইরে সেই রাস্তা ছিল, সেই সিভিল লাইন্স, কিন্তু রাহুলের দুনিয়া বদলে যাচ্ছিল। তার জানা ছিল না যে সামনে কি হতে চলেছে। শুধু এতটুকু জানা ছিল যে এখন তার জীবন কারো অন্যের সিদ্ধান্তের ওপর চলবে। গাড়ির ভিতরে প্রিয়া ফোনে কারো সাথে বলেছিল, হ্যাঁ, আমি একটু দেরিতে আসব, একটা কাজ আছে। রাহুল সাহস করে জিজ্ঞেস করেছিল, ম্যাডাম, আপনার নাম কি? প্রিয়া বিনা তাকিয়ে বলেছিল, প্রিয়া। আমি রাহুল। সে বলেছিল। প্রিয়ার ঠোঁটে হালকা একটা হাসি এসেছিল, কিন্তু তাতে আপনত্ব ছিল না। রাহুল, মনে রেখো আমি তোমাকে তুলে নিয়েছি, এখন আমার কথা মানবে। রাহুল মাথা নেড়ে দিয়েছিল। তার কাছে প্রশ্ন করার শক্তি ছিল না। ভুক আর ঠান্ডার চেয়ে বেশি ভয় এখন এই কথার ছিল যে কোথাও এসব স্বপ্ন না বেরিয়ে যায়।
গাড়ি অন্ধকার রাস্তার দিকে ঘুরে গিয়েছিল। রাহুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছিল। তার চোখে ভয়, আশা আর একটা অদ্ভুত অস্বস্তি ছিল। তার জানা ছিল না যে এটা সাহায্য নাকি একটা নতুন কয়েদের শুরু। শুধু এতটুকু জানত যে এই রাত তার জীবনের দিক বদলে দিয়েছে। রাহুলের চোখ খুলল। তখন তার বোঝাই হলো না যে সে কোথায়। ঘরে হালকা হলুদ আলো ছিল, এসির ঠান্ডা হাওয়া বইছিল, আর যে বিছানায় সে শুয়েছিল সেটা তার গ্রামের খাট থেকে একদম আলাদা ছিল। নরম, পরিষ্কার আর সুগন্ধি। কয়েক সেকেন্ড সে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রয়েছিল, যেন ভয় পাচ্ছিল যে যদি বেশি নড়াচড়া করবে তাহলে সব স্বপ্ন ভেঙে যাবে। তারপর হঠাৎ তার আগের রাত মনে পড়ে গিয়েছিল। সিভিল লাইন্স, ঠান্ডা, ভুখ আর প্রিয়ার গলা, যা আমি বলবো তাই করতে হবে। সে ঝটকা দিয়ে উঠে বসেছিল। ঘরের দরজা বন্ধ ছিল। কাছেই একটা চেয়ারের ওপর নতুন কাপড় রাখা ছিল, সোয়েটশার্ট, জিন্স আর জুতো। রাহুল কাপড়গুলো ছুঁয়েছিল, বিশ্বাস করার জন্য যে সেগুলো সত্যি আছে। এত ভালো কাপড় সে জীবনে কখনো পরেনি। তার ভুক লেগেছিল, কিন্তু তার চেয়ে বেশি ভয়। এই জায়গা যত আরামদায়ক ছিল ততটাই অচেনাও ছিল। কিছুক্ষণ পর দরজা খুলল। একজন মধ্যবয়সী মহিলা ভিতরে এলো। সাদা শাড়ি, শান্ত মুখ। উঠে গেছ? সে সাধারণ সুরে জিজ্ঞেস করেছিল। ম্যাডাম ডাকছে, প্রথমেই কাপড় পরে নাও। রাহুল সম্মতিতে মাথা নেড়েছিল। কাপড় পরার সময় তার ফাটা পুরনো কাপড় মনে পড়ে গিয়েছিল, যেগুলো হয়তো এখন আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে। যেন তার পুরনো জীবনের একটা অংশ সেখানেই পড়ে গিয়েছে। সে বাইরে বেরোলো, তখন সামনে বড় একটা ড্রয়িং রুম ছিল। সোফা, কাচের টেবিল, দেওয়ালে দামি পেইন্টিং। প্রিয়া সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছিল। সে রাহুলের দিকে তাকিয়েছিল, তারপর চোখ আবার স্ক্রিনে ফেলে দিয়েছিল। বসো, সে বলেছিল। রাহুল চুপচাপ সামনের চেয়ারে বসে গিয়েছিল। কিছুক্ষণ নীরবতা ছিল, তারপর প্রিয়া ল্যাপটপ বন্ধ করেছিল। সবার আগে স্পষ্ট করে বুঝে নাও, তার গলা ঠান্ডা ছিল। আমি তোমাকে দয়া করে তুলে নিইনি। আমি সাহায্য করি, কিন্তু নিজের পদ্ধতিতে। রাহুল ধীরে ধীরে বলেছিল, জি, আপনি এখানে থাকবে, খাবার মিলবে, কাপড় মিলবে, বদলে তোমাকে আমার কথা মানতে হবে বিনা। তর্ক। রাহুল মাথা নিচু করে নিয়েছিল। যা বলবেন করব। প্রিয়া তাকে গভীরভাবে দেখেছিল, যেন তার শব্দগুলো ওজন করছিল। এখন নাস্তা করে নাও, তারপর আমি বলবো তোমাকে কি করতে হবে। ডাইনিং টেবিলে গরম খাবার রাখা ছিল, রুটি, সবজি, ডাল আর দুধ। রাহুলের হাত কাঁপছিল। সে প্রথম গ্রাস মুখে দিতেই চোখে জল এসে গিয়েছিল। সে মুখ নিচু করে নিয়েছিল, যাতে কেউ দেখে না নেয়। এতদিন পর পেট ভরানোর খাবার, তার কাছে এটাও একটা বিলাসিতা ছিল। প্রিয়া দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু ভিতরে কোথাও কিছু নড়ছিল, যেটা সে নিজেও বুঝতে পারছিল না। সেদিন থেকে রাহুলের জীবন একটা অদ্ভুত নিয়মে বেঁধে গিয়েছিল। সকালে তাড়াতাড়ি উঠতে হতো, বাড়ির ছোট ছোট কাজে সাহায্য করতে হতো, ড্রাইভারের সাথে বাজার যেতে হতো, ফাইল তুলতে হতো, কখনো কখনো প্রিয়ার সাথে বাইরে যেতে হতো। সে চাকর ছিল না, কিন্তু মালিকও ছিল না। একজন এমন মানুষ যে সবসময় এহসানের নিচে চাপা পড়েছিল। প্রিয়া তাকে প্রায়ই মনে করিয়ে দিত, মনে আছে তুমি কোথা থেকে এসেছিলে? আর রাহুল প্রত্যেকবার চুপ হয়ে যেত। কখনো কখনো যখন প্রিয়ার বন্ধুরা আসত, তখন সে রাহুলকে সামনে ডাকত, দেখো, এটা আমার সোশ্যাল প্রজেক্ট। সে হাসতে হাসতে বলতো। লোকেরা প্রশংসা করত, কত নেক তুমি। রাহুল হাসতে থাকত, কিন্তু ভেতর থেকে ভেঙে যেত। তবু এই বাড়িতে সে কিছু এমন পেয়েছিল যার আস্থাই ছিল না। এর মিথ্যে ঝলক আর এগিয়ে যাওয়ার সুযোগ। সে বাড়ির লাইব্রেরিতে বই দেখেছিল। একদিন সাহস করে সে পড়তে শুরু করেছিল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে বই নিয়ে বসে যেত। তার পড়তে ভালো লাগত, শিখতে ভালো লাগত। এক সন্ধ্যায় প্রিয়া তাকে বই পড়তে দেখে নিয়েছিল। এটা কি করছো? সে জিজ্ঞেস করেছিল। রাহুল ঘাবড়ে গিয়েছিল। শুধু এমনি দেখছিলাম। প্রিয়া বই তুলে নিয়েছিল। তুমি পড়তে পারো একটু আধটু? রাহুল বলেছিল, গ্রামে স্কুল গিয়েছিলাম। প্রিয়া কয়েক সেকেন্ড চুপ ছিল। ঠিক আছে, কাল থেকে আমার অফিসের সাথে চলবে, সেখানে কাজ শেখো। এটা প্রথমবার ছিল যখন প্রিয়া তাকে শুধু এহসানের বোঝা নয়, বরং কোনো কাজের যোগ্য ভেবেছিল। অফিসের দুনিয়ায় রাহুলের কাছে নতুন ছিল। কম্পিউটার, ফাইল, মিটিং, সে সব মন দিয়ে দেখত, শিখত। অনেকবার লোকেরা তাকে নিচু নজরে দেখত, কিন্তু সে সহ্য করে নিত। তার মনে হতো যে হয়তো এখান থেকেই তার জীবন বদলে যাবে। একদিন অফিস থেকে ফেরার সময় রাস্তার কিনারে এক বুড়ো মানুষ
ঠান্ডায় বসে দেখা গিয়েছিল। রাহুলের হৃদয় কেঁপে উঠেছিল। সে নিজেকে তার মধ্যে দেখতে শুরু করেছিল। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলেছিল, আর নিজের পয়সায় সেই মানুষটাকে চা আর খাবার দিয়েছিল। এই কথা প্রিয়ার কাছে জানা গিয়েছিল। বাড়ি পৌঁছেই সে রাহুলকে ডেকেছিল। কে বলেছিল তোমাকে এমন করতে? রাহুল ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এবার তার গলায় হালকা একটা জোর ছিল। ম্যাডাম, সেই মানুষটা ঠান্ডাই ছিল, আমার ভালো লাগেনি। প্রিয়ার চোখ কঠিন হয়ে গিয়েছিল। তোমাকে এসব করার অধিকার আমি দিইনি। মনে রেখো, তুমি এখানে আমার জন্য আছো। সে প্রথমবার রাহুলের উপর চিৎকার করেছিল। রাহুল চুপ রয়েছিল, কিন্তু সেই রাতে সে অনেকক্ষণ ঘুমোতে পারেনি। তার ভিতরে কিছু বদলাচ্ছিল। তার মনে হচ্ছিল যে পেট ভরে যাওয়া জীবন নয়, যদি আত্মসম্মান ভোগার্থ থাকে। পরের সকালে প্রিয়া তাকে ডেকেছিল। তার গলা একটু শান্ত ছিল। দেখো রাহুল, দুনিয়া আবেগ দিয়ে চলে না। যদি চলতো তাহলে তুমি রাস্তায় থাকতে না। রাহুল ধীরে ধীরে বলেছিল, হয়তো, কিন্তু যদি আবেগ না থাকে তাহলে আমরা মানুষও থাকি না। এটা শুনে প্রিয়া চুপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে বলেছিল, যাও, তোমার কাজ করো। রাহুল চলে গিয়েছিল, কিন্তু ঘরে প্রিয়া একা বসে রয়ে গিয়েছিল। প্রথমবার কোনো গরিব ছেলে তার চিন্তাকে চ্যালেঞ্জ করেছিল। তার রাগও আসছিল, আর অদ্ভুত একটা অস্বস্তিও। উধার রাহুল জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাইরে সেই কানপুর ছিল, ছুটে যাওয়া ঠান্ডা নির্মম। কিন্তু এখন তার ভিতরে একটা প্রশ্ন জন্ম নিয়েছিল। সে কি পুরো জীবন শর্তের উপর বেঁচে থাকবে, নাকি কখনো নিজের শর্তেও? আর এই প্রশ্নের সাথে তার গল্পের দ্বিতীয় অংশ আরও গভীর হয়ে গিয়েছিল। রাহুল এখন সেই বাড়িতে নতুন ছিল না, কিন্তু নিজেরও লাগছিল না। দিন একই রকম কাটছিল। সকালে সময় মতো উঠতে হতো, কাজ, অফিস, আর তারপর রাতে ঘরে ফিরে আসা। ফারাক শুধু এতটুকু ছিল যে এখন তার ভিতরে কিছু বদলে গিয়েছিল। সে আগের মতো ভয়ে থাকা ছিল না। ভুক আর ঠান্ডার জায়গায় এখন প্রশ্নগুলো নিয়ে নিয়েছিল। প্রশ্ন নিজের হওয়ার, নিজের দামের। অফিসে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছিল। প্রিয়া রাহুলকে সাথে রেখেছিল। এই প্রজেক্ট শহরের ঝুঁকিগুলোর জন্য ছিল। কাগজে সাহায্য, আসলে আঁকড়া। রাহুল যখন প্রথমবার সেই গলিতে গিয়েছিল, তখন তার পা থেমে গিয়েছিল। সেই দুর্গন্ধ, সেই ভেজা ভাব, সেই খালি পায়ের বাচ্চারা, সবকিছু তাকে তার অতীত মনে হচ্ছিল। ফারাক শুধু এতটুকু ছিল যে আজ সে বাইরে থেকে এসেছিল, ভিতর থেকে নয়। একটা ঝুপড়ির সামনে এক মহিলা বসেছিল, কোলে বাচ্চা। বাচ্চা কাঁদছিল ভুকে। রাহুলের হৃদয় বসে গিয়েছিল। সে জেবে হাত ঢুকিয়েছিল। কিছু পয়সা ছিল। সে বিনা চিন্তায় মহিলাকে দিয়ে দিয়েছিল। মহিলার চোখে যে চমক এসেছিল সেটা রাহুলকে চুপ করিয়ে দিয়েছিল। সে জানত এই সাহায্য ছোট, কিন্তু সত্যি। পিছনে দাঁড়ানো প্রিয়া সব দেখছিল। এসব করতে থেকো না, সে গাড়িতে বসতে বসতে বলেছিল। আমরা এখানে আবেগপ্রবণ হতে আসিনি, কাজ করতে এসেছি। রাহুল প্রথমবার বিনা মাথা নিচু না করে জবাব দিয়েছিল, কাজ যদি মানুষকে ভুলে যায় তাহলে সেটা কাজ থাকে না। প্রিয়া তার দিকে তাকিয়েছিল, কিছু বলতে চেয়েছিল, কিন্তু চুপ থেকে গিয়েছিল। তার মনে হয়েছিল এই ছেলেটা ধীরে ধীরে তার পকড় থেকে ফসকে যাচ্ছে, আর এই অনুভূতি তাকে অস্বস্তিতে ফেলছিল। দিন কেটে যাচ্ছিল। রাহুল অফিসে লোকদের সাহায্য করত, শিখত, আর রাতে বই পড়ত। সে কম্পিউটার চালানো শিখে নিয়েছিল। কিছু কর্মচারী এখন তাকে নাম ধরে ডাকতে শুরু করেছিল। এই ছোট ইজ্জত তাকে ভিতর থেকে মজবুত করছিল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাস্তায় হইচই লেগে গিয়েছিল। হঠাৎ একটা বাইক পিছলে গিয়েছিল, সোজা প্রিয়ার গাড়ির সামনে। ড্রাইভার ব্রেক কষেছিল, কিন্তু গাড়ি টলমল করে গিয়েছিল। সেই মুহূর্তে সামনে থেকে একটা ট্রাক এসে গিয়েছিল। সবকিছু সেকেন্ডের মধ্যে হয়ে গিয়েছিল। রাহুল বিনা চিন্তায় প্রিয়ার হাত ধরে তাকে টেনে সিট থেকে নিচে ঝুঁকিয়ে দিয়েছিল। ট্রাক গাড়ির পাশ দিয়ে চিৎকার করে বেরিয়ে গিয়েছিল। কাঁচ ভেঙে গিয়েছিল, স্তব্ধতা ছড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর প্রিয়ার শ্বাস দ্রুত ছিল, তার মুখ সাদা হয়ে গিয়েছিল। সে রাহুলের দিকে তাকিয়েছিল। সে কাঁপছিল, কিন্তু তার চোখে ভয় কম, চিন্তা বেশি ছিল। তুমি ঠিক আছো? রাহুল জিজ্ঞেস করেছিল। প্রিয়া মাথা নেড়েছিল। প্রথমবার তার গলা কেঁপে গিয়েছিল। হ্যাঁ, সেই রাতে বাড়ি পৌঁছে প্রিয়া অনেকক্ষণ ঘুমাতে পারেনি। বারবার সেই মুহূর্ত চোখের সামনে আসছিল। যদি রাহুল না থাকত, তাহলে সে প্রথমবার অনুভব করেছিল যে এই ছেলেটা শুধু একটা এহসান নয়, একজন মানুষ যে তার জন্য দাঁড়াতে পারে। পরের দিন একটা বড় পার্টি ছিল। প্রিয়ার বাবার বিজনেস পার্টনাররা এসেছিল। বাড়ি ঝলমল করছিল। প্রিয়া রাহুলকে বলেছিল, আজ ঠিকঠাক থেকো, বেশি বলার দরকার নেই। রাহুল মাথা নেড়েছিল। পার্টিতে কথাবার্তা চলছিল। কেউ জিজ্ঞেস করেছিল, এ কে?
প্রিয়া হাসতে হাসতে বলেছিল, আরে এটা আমার আদমি, মানে বাড়ির কাজ সামলায়। হাসি গুঞ্জরিত হয়ে গিয়েছিল। রাহুলের মনে হয়েছিল যেন কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। সেই লোকেরা, সেই ঝলক, সেই শব্দ, আর সে আবার সেই পুরনো রাহুল হয়ে গিয়েছিল যে ফুটপাতে বসেছিল। ফারাক শুধু এতটুকু ছিল যে আজ সে পরিষ্কার কাপড়ে ছিল। সে কিছু বলেনি, চুপচাপ বাইরে চলে গিয়েছিল। রাত গভীর হয়ে গিয়েছিল। রাহুল নিজের ছোট ব্যাগ তুলে নিয়েছিল, কিছু কাপড়, একটা বই আর মায়ের ছবি। সে ঘরে শেষবার বসেছিল। তার ভয় ছিল, কিন্তু এবার ভয়ের চেয়ে আত্মসম্মান বেশি ছিল। প্রিয়া দেখেছিল যে রাহুলের ঘর খালি। সে নোকরানিকে জিজ্ঞেস করেছিল, কোথায় গেল? ম্যাডাম, সে চলে গেছে। প্রিয়ার হৃদয় বসে গিয়েছিল। সে দৌড়ে বাইরে এসেছিল। গেটের কাছে রাহুল দাঁড়িয়েছিল। থামো, প্রিয়া বলেছিল। কেন যাচ্ছ? রাহুল তার দিকে তাকিয়েছিল। তার চোখে না রাগ ছিল, না ঘৃণা, শুধু ক্লান্তি ছিল। ম্যাডাম, আমি আপনার সাহায্যের কৃতজ্ঞ, কিন্তু আমি কারো হাসির কারণ হয়ে থাকতে পারি না। আমি মজা করে বলেছিলাম, প্রিয়া বলেছিল, কিন্তু তার গলায় বিশ্বাস ছিল না। মজা সেই করতে পারে যার কাছে শক্তি আছে, রাহুল বলেছিল। আর যে সহ্য করে তার জন্য সেটা জীবন হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা ছিল। ঠান্ডা হাওয়া বইছিল, ঠিক সেই প্রথম রাতের মতো। ফারাক শুধু এতটুকু ছিল যে আজ রাহুল কাঁপছিল না। যদি আমি ক্ষমা চাই? প্রিয়া ধীরে ধীরে বলেছিল। রাহুল মাথা নেড়েছিল। ক্ষমা শব্দে ময়, চোখে বোঝা যায়। আর আপনার চোখে আমি আজও নিচে। সে ঘুরে চলে গিয়েছিল। প্রিয়া সেখানে দাঁড়িয়ে রয়ে গিয়েছিল। গেট বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমবার তার কাছে সবকিছু ছিল, কিন্তু কিছুই তার মনে হচ্ছিল না। ঘরে ফিরিয়ে সে আয়নায় নিজেকে দেখেছিল। দামি কাপড়, মজবুত মুখ, আর চোখে একটা খালি ভাব। উধার রাহুল রাস্তায় চলছিল। জিভ হালকা ছিল, কিন্তু পা ভারী ছিল না। তার জানা ছিল না যে সামনে কি হবে, কিন্তু এটা জানা ছিল যে সে এখন শর্তের ওপর বেঁচে থাকবে না। কানপুরের সেই রাত, সেই ঠান্ডা, কিন্তু এবার রাহুলের ভিতরে একটা আগুন জ্বলছিল। আর এই আগুনের সাথে তার গল্প তৃতীয় মোড়ে পৌঁছে গিয়েছিল, যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। রাহুলের জন্য কানপুরের রাস্তাগুলো এখন নতুন ছিল না। যে শহর একসময় তাকে ঠান্ডা আর ভুকের হাতে ছেড়ে দিয়েছিল, সেই শহর এখন তার জন্য পরীক্ষা হয়ে গিয়েছিল। সেই রাতে প্রিয়ার বাড়ি ছেড়ে যাওয়ার পর সে কোনো ফুটপাতে বসেনি। তার ভিতরে যে আত্মসম্মান জেগে উঠেছিল, সেটা তাকে মাটিতে বসতে দেয়নি। সে পুরো রাত হেঁটেছিল, কখনো বাসস্ট্যান্ড, কখনো রেলওয়ে স্টেশন, কখনো কোনো চায়ের দোকানের বাইরে। জেবে পয়সা গুনতি ছিল, কিন্তু হিম্মত আগের চেয়ে অনেক বেশি। সকাল হতেই সে কাজের খোঁজ শুরু করেছিল। যেখানে আগে সে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত, এখন সোজা চোখে চোখ রেখে কথা বলত। অনেক জায়গা থেকে তাকে না করে দেওয়া হয়েছিল, অনেক সন্দেহের নজরে দেখা হয়েছিল, কিন্তু সে হার মানেনি। দুপুরের মধ্যে একটা ছোট কাজ মিলে গিয়েছিল, একটা এনজিওর অফিসে, যেখানে ঝুগ্গির বাচ্চাদের জন্য পড়াশোনার ব্যবস্থা হয়। স্যালারি খুব কম ছিল, কিন্তু ইজ্জত পুরো। রাহুল সেদিনই ঠিক করে নিয়েছিল যে সে ছোট থাকবে, কিন্তু মাথা নিচু করে বেঁচে থাকবে না। দিন কেটে যেতে লাগল। রাহুল বাচ্চাদের পড়াতে লাগল। সেই বাচ্চাদের মধ্যে সে নিজের শৈশব দেখত। খালি পা, নোংরা কপি, কিন্তু স্বপ্নে ভরা চোখ। সে তাদের শুধু অক্ষর নয়, নিজের গল্পও শোনাত, যে অবস্থা যেমনই হোক, মানুষের দাম অবস্থা নির্ধারণ করে না। ধীরে ধীরে তার বিশ্বাস বাড়তে লাগল। লোকেরা তাকে চিনতে লাগল, তার কদর করতে লাগল। প্রথমবার রাহুলের মনে হল যে সে কারো জন্য বোঝা নয়, বরং সাহায্য। ওধার প্রিয়ার জীবন আগের মতো ছিল না। রাহুল চলে যাওয়ার পর বাড়ি বড় আর খামোশ লাগতে লাগল। ড্রয়িং রুম সেই ছিল, পার্টি সেই ছিল, কিন্তু প্রত্যেক জিনিসে একটা অভাব ছিল, সেই সত্যতা যা রাহুলের সাথে এসেছিল আর তার সাথে চলে গিয়েছিল। তার বারবার সেই মুহূর্ত মনে পড়ত যখন রাহুল তার জীবন বাঁচিয়েছিল, আর তারপর সেই শব্দ যা সে পার্টিতে বলেছিল। তার বোঝা হতে লাগল যে সে সাহায্য করেনি, সে শক্তি দেখিয়েছিল। একদিন প্রিয়া নিজের বাবার সাথে সেই এনজিওর প্রজেক্টে গিয়েছিল, যেখানে রাহুল কাজ করত। বাচ্চাদের হাসি, দেওয়ালে আঁকা রঙিন ছবি, আর সামনে দাঁড়ানো রাহুল। সাধারণ কাপড়, সাদামাটা মুখ, কিন্তু চোখে একটা অদ্ভুত শান্তি। প্রিয়া কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। রাহুলও তাকে দেখে নিয়েছিল। দুজনের চোখ মিলেছিল। এবার সমানে তুমি এখানে?
প্রিয়ার মুখ থেকে শুধু এতটুকুই বেরিয়েছিল, হ্যাঁ। রাহুল শান্তভাবে বলেছিল, এখানেই কাজ করি। প্রিয়া চারদিকে তাকিয়েছিল, খুশি? রাহুল হালকা হাসি দিয়েছিল, হ্যাঁ। ক্লান্ত হই, কিন্তু ভাঙা হয়ে যায়নি। সেই শব্দ প্রিয়ার হৃদয়ে ঢুকে গিয়েছিল। সে সেই মুহূর্তেই ঠিক করে নিয়েছিল যে এখন সে শুধু ক্ষমা নয়, বদলও দেখাবে। সে এনজিওর জন্য খোলাখুলি সাহায্য করেছিল, কিন্তু এবার বিনা ক্যামেরা, বিনা দেখানো রাহুল তাকে থামায়নি, কিন্তু শর্তও রেখেছিল। সাহায্য যদি করতে হয়, তাহলে মানুষের মতো, মালিকের মতো নয়। প্রিয়া মাথা নিচু করে নিয়েছিল। এটা সেই নিচু হওয়া ছিল যা রাহুল প্রথম রাতে করেছিল। ফারাক শুধু এতটুকু ছিল যে তখন জোর ছিল আর এখন বোঝা। সময়ের সাথে দুজনের সম্পর্ক বদলাতে লাগল। এহসান ছিল না, শর্ত শুধু কথাবার্তা, সম্মান আর ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাস। প্রিয়া প্রথমবার কাউকে বিনা উপরনীচ দেখে জেনেছিল। রাহুল প্রথমবার অনুভব করেছিল যে আমিরই শুধু পয়সার নয়, চিন্তারও হয়। এক সন্ধ্যায় সিভিল লাইন্সের কাছে দুজনে দাঁড়িয়েছিল, সেই জায়গা যেখান থেকে সব শুরু হয়েছিল। ঠান্ডা আবার ছিল, কিন্তু সেই রকম ছিল না। প্রিয়া বলেছিল, যদি সেই রাতে আমি না থামতাম, তাহলে রাহুল জবাব দিয়েছিল, তাহলে হয়তো আমি আজও জীবিত থাকতাম। কিন্তু এমন নয় যেমন আজ আছি। দুজনে চুপ হয়ে গিয়েছিল। আলো জ্বলছিল, লোকেরা ঘুরছিল, আর জীবন এগিয়ে চলছিল। এই গল্প এখানে শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এটা আমাদের শেখায় যে সাহায্য যদি শর্তে বাঁধা হয়, তাহলে সেটা সাহায্য নয়, অপমান হয়ে যায়। আর মানুষ যদি অবস্থার সাথে লড়াই করতে শিখে যায়, তাহলে সবচেয়ে বড় আমিরই আত্মসম্মান হয়ে যায়। এখন প্রশ্ন তোমাদের কাছে, যদি তোমাদের জায়গায় প্রিয়া হতে, তাহলে কি তোমরা সাহায্যকে শক্তি বানাতে, নাকি ইনসানিয়াত? আর যদি তোমরা রাহুল হতে, তাহলে কি ভুকের সামনে আত্মসম্মান ছেড়ে দিতে, নাকি খালি পেটেও মাথা উঁচু রাখতে? যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো যে তুমি রাহুল না প্রিয়া। এমনই সত্যি আর আবেগপূর্ণ গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেক গল্প শুধু গল্প নয়, কখনো কখনো সেটা আয়নাও হয়।